সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আমরা এখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে দিনের কয়েকটি বিষয় কথা বলবার জন্য আমরা চিন্তা করেছি। যেমন জনজীবনের নানা ভোগান্তির বিষয়ে এই অনুষ্ঠানে আমরা আলাপ করি। এখন তীব্র গ্যাস সংকট চলছে, তবে মাঝরাত থেকে গ্যাস সংকট কেটে যাবে এমনটা আশা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রধান বিচারপতির একটি বক্তব্য, অবসরে গিয়ে রায় লেখা নিয়ে সেই বক্তব্যের কড়া সমালোচনা এসেছে সংসদ সদস্যদের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী আজ বলেছেন যে অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে, এটি তার আহ্বান পুলিশের কাছে। পুলিশ সপ্তাহ চলছে। আর রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন যে সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। এই বিষয়গুলো তো আছে, আর হাড় কাঁপানো শীত তো দেশ জুড়ে আছে। সেই বিষয়গুলো সময় পেলে কথা বলবো। শুরুতে পরিচয় করে দিচ্ছে দুজন অতিথির সঙ্গে। রয়েছেন নাইমুল ইসলাম খান, সাংবাদিক, স্বাগত আপনাকে। রয়েছেন সালেহ আহমদ, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত আপনাকেও। যারা নাইমুল ইসলাম খান, আমরা জনজীবনের দুর্ভোগ নিয়ে একটু আলোচনা করি। গ্যাস সংকট এটা একটা নজিরবিহীন, সারা শহরেই মোটামুটি বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে এটা হঠাৎ করে একটা কারিগরি ত্রুটি হয়েছে এরকম বলা হচ্ছে, কিন্তু এ ধরনের সমস্যা তো আছে। কিন্তু গ্যাসের যে অপটিমাম ব্যবহার সেটা আমরা কতটা করছি, এবং আমাদের ঘর গেরস্থালির কাজে ব্যবহার করা, যানবাহনের জন্য গ্যাস ব্যবহার করা, এবং আলটিমেটলি গ্যাস নিয়ে আমাদের এই জনজীবনে গ্যাসের প্রয়োজন এবং চাহিদা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? গ্যাসের কথা আলোচনায় আসলেই একটু বঙ্গবন্ধুর কথা বলতে ইচ্ছা করে, কারণ আমাদের এই গ্যাস ফিল্ডগুলি সবই কিন্তু ব্রিটিশ কোম্পানির কাছে ছিল। উনি খুব আমাদের যখন খুবই আর্থিক অনটন, বঙ্গবন্ধুর সেই আমলেই উনি ওয়ান অফ দি ফাইনেস্ট ডিসিশন এই দেশের ইকোনমির জন্য যেটা সুদূর প্রসারী হয়েছিল, তখন বোঝা যায় নাই যে এইগুলি উনি সরকারি করে নিয়েছিলেন, তাদেরকে পেমেন্ট করে দিয়ে। তো এটা তখন ওই হিসাবে টাকাটা এখন মনে হবে খুবই তুচ্ছ টাকা দিয়ে উনি নিয়েছিলেন, কিন্তু তখন বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। এটা আমি বললাম এই জন্য যে আমাদের তো আসলে অত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইত্যাদির চিন্তা ভাবনাগুলি এক সময় ছিল না, যার জন্য গ্যাসটাকে গৃহস্থালির কাজে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করাটা এক সময় মানুষকে সরকারই উৎসাহিত করেছে, অলমোস্ট চাপিয়েছে। আপনার যদি মনে থাকে যে গাড়িগুলিকে সিএনজি চালিত করার জন্য সরকার মাসের পর মাস, বছরের পর বছর বিজ্ঞাপন দিয়েছে, এবং এটাকে জনপ্রিয় করার জন্য সরকারের দামি দামি জমি লোকজনকে প্রায় বিনামূল্যে দিয়ে বলেছে গ্যাস স্টেশন করো। কিন্তু এগুলি আমরা যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি নাই, এটা তার একটা প্রমাণ। আমি আবারও মনে করতে চাই যে 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো সরকার গঠনের দায়িত্ব পেলেন, তখন ওই সময়কালে ক্লিন্টন এসেছিল গ্যাস এক্সপোর্ট করার জন্য আমাদেরকে উৎসাহিত করতে বা চাপ দিতে। এবং ইফ ইউ রিমেম্বার, ক্লিন্টন এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্সে ক্লিন্টনকে পাশে দাঁড় করিয়ে রেখে এরকম একটা শক্তিশালী সরকার প্রধানের পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু না করে দিয়েছিলেন যে না, আমরা যদি 50 বছরের প্রয়োজনের রিজার্ভ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ। এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক বিভিন্ন বক্তব্যে এই কথাটা বারবারই বলেছেন, এবং এটা ওনার ধারণা, এটার খেসারত হিসেবে পরবর্তী ক্ষমতাতে আসতে পারেননি। এটা আমি বলছি এই জন্য যে এটা একদিকে এই স্ট্যান্ড, অন্যদিকে কিন্তু তখনও আমরা গ্যাসের ব্যবহারটা কতখানি মানুষের বাসায় বাসায় দেওয়া যাবে এই জায়গাটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব সারাক্ষণই ছিল। এবং এই নেটওয়ার্কও কিন্তু অলরেডি আনরিলায়েবল হয়ে গেছে। এই জায়গাটা সংস্কার করা হবে নাকি এটা বন্ধ করে দেওয়া হবে, এইগুলিও এখন চিন্তার বিষয়। আপনি যদি অঙ্কে যান, তাহলে এই ঘর গৃহস্থালির এই গ্যাসটা দিয়ে যে কস্ট গভর্নমেন্ট, যে টাকা গভর্নমেন্ট পায়, এটা আসলে নেগেটিভ টাকা। এটা যদি আমরা ইন্ডাস্ট্রিতে বা বিদ্যুৎ খাতে দিতে পারতাম, তাহলে আমরা আরেকটু চিপার, অনেক বেশি হতো। এবং সেই রিটার্ন থেকে যদি সাবসিডাইজ করে মানুষের ঘরে ঘরে এই সিলিন্ডার গ্যাস বা এলপি গ্যাসের ব্যবহার করা হয়, আমার মনে হয় বেটার সার্ভিস হতো। এটা আমরা আগে বুঝি নাই, এখন আমরা বুঝি। তো এই
আমার মনে হয় আমাদের একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বিদ্যুতের দিকে সরকারের মনোযোগ বেশি। আসলে আমাদের অধিকাংশ কাজই বিদ্যুৎ বেজ করে ফেলাটাই ভালো হবে, এবং এই জায়গাতে কড়াকড়ি সিদ্ধান্ত। যেমন এখন সরকারের একটা মোটামুটি সিদ্ধান্ত আছে, আর কোনো প্রাইভেট হাউস হোল্ডে গ্যাস কানেকশন দেওয়া হবে না, যেটুকু টাকা পয়সা নিয়ে নেওয়া হয়েছে এর বাইরে। আমি জানি না চাপে পড়ে টোরে কোথাও এক্সেপশনস করা হচ্ছে কিনা, কিন্তু কোনো এক সময় এটা কিন্তু আমাদের জন্য অস্বস্তিকর। মানে যে যেমন আমার নিজের একটা বাড়ির কাজ হচ্ছে, আমি জানি যে এখানে গ্যাস থাকবে না, কিন্তু আমি ইন্টারনাল ওয়ারিং টোয়ারিং কিন্তু ওইভাবে করেছিলাম যে গ্যাসের সংযোগটা হবে। এটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে, ডিসকমফোর্ট বা অশান্তি লাগে। মনে হয় যে না, আমার একটা মানে ফ্যাসিলিটিস আমার পাশের বাড়ি পাচ্ছে, আমি না, বিশেষত আমার পাশের বাড়ি পাচ্ছে, আমি পাচ্ছি না। এটা একটা ডিসকমফোর্ট। আমার বাড়ির সামনে দিয়ে লাইনও গেছে। তো এগুলি ডিসকমফোর্ট, কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের জাতীয়ভাবে সুদূর প্রসারী চিন্তা করে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। বেসিক্যালি মানুষের যেন দুর্ভোগ না হয় সেটা মাথায় রেখেই আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। জি, মানে বর্তমান চলমান দুর্ভোগকে তো অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু এটা উনি লং টার্ম বা আমাদের প্রিভিয়াস পার্সপেক্টিভ থেকে বললেন। আপনি কি বলবেন? আসলে মানুষের আমি যদি বলি, উনি তো একটা দিক বললেন, আমি এই জিনিসটাই আর একটা দিক বলি। ওকে, আমরা যে আলোচনাটা বললাম যে আমাদের গৃহস্থালী বিষয়ে যতটুকু গ্যাস অ্যালোকেশন, এটার পার্সেন্টেজ কত, এই পার্সেন্টেজটা কিন্তু ভেরি নেগলিজিবল পার্সেন্টেজ। আপনার আমাদের বিদ্যুতের 88% গ্যাস বেসড, যেটা মানে উচিত না। বিদ্যুতের জন্য অল্টারনেটিভ আপনার কোল ফায়ার্ড হতে পারে, মানে আমার থাকতেও আমি সেই সিদ্ধান্ত নিচ্ছি না। এখানে সুদূর প্রসারী কথাটা যে উনি বলেছেন, অ্যান্ড সেটার সাথে রিলেটেড হয় একটা মাস্টার প্ল্যান। আমাদের টোটাল আপনার এই যে আপনার এনার্জি সিকিউরিটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার কম্পোজিশন যেগুলি হয়, সেই সমস্ত আলোচনায় এগুলি, এই গালভরা কথাগুলি হয়। এগুলি অ্যাকচুয়াল একটা যে প্ল্যান, যেটা এলপিজি নিয়ে বললেন, যে এলপিজি গভর্নমেন্ট বারবার করে আপনার বলতেছে, বাজেটে বলতেছে আমরা সাবসিডাইজ করব, আমরা ফ্যাক্টরি যারা করবে। কিন্তু আমি জানি এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি পুয়ার। ইটস একটা বলার মতো কিছু না। আপনি সিলিন্ডার বানানোর একটা ফ্যাক্টরি, এটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট পিপিপিতে নিতে পারতো। কিন্তু আপনি যেই ধরনের স্টেপ গভর্নমেন্টের নেওয়ার কথা বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান এই যে বাস্তবতা, এই যে এই প্রবলেমটাকে মাথায় নিয়ে যেই স্টেপগুলো নেওয়ার কথা, সেই স্টেপগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি সংশ্লিষ্ট ব্যক্তিরা নিতে পারছেন বলে প্রতীয়মান না। কেন পারছেন? রাজনৈতিক কারণে নাকি এগুলো রাজনৈতিক কারণ। এগুলি রাজনৈতিক কারণ আপনি যে একটা সিদ্ধান্ত, বাংলাদেশে তো এখন একটা জিনিস এস্টাবলিশড যে ওয়ান ডিরেকশন ইজ এনাফ, ওটা ক্যারি আউট করার জন্য। এবং সেটা বাংলাদেশের সবকিছুই এখন ওয়ান ডিরেকশনই হচ্ছে, এর বাইরে কেউ যা কোনো চিন্তা করার কিছু করার। এবং এটার মেরিট যেমন আছে, ডিমেরিট আছে, বাট আমি বলবো মেরিটই, কারণ দ্য ওয়ে দ্যাট ওয়ান ডিরেকশন ইজ হ্যান্ডলিং দ্য টোটাল থিং, সেখানে পজিটিভই বেশি। আমি রিসেন্টলি একটা আলোচনায় ছিলাম, সেই ওয়ান ডিরেকশন মিনস আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। তো উনি যেই প্যারামিটারগুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন, সেখানে 11টা প্যারামিটার ছিল যে আমরা পৃথিবীতে যে আদার দেশের সাথে কম্পেয়ার করলে আমরা এগিয়ে আছি। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা আলোচনা সভায় আমাদের মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, উনি খুব শক্ত ভাষায় এবং খুব সুন্দরভাবে কয়েকটা জিনিস বলেছেন, যে আমরা একটা ভিত তৈরি করে ফেলেছি যেটা পৃথিবীর কেউ ওরা বুঝতে পারতেছে না। আমাদের ভিতটা এতই শক্ত, এই ভিতের উপরে আপনি যে কোনো কিছু প্ল্যান করতে পারেন। মানে কথাটা খুব শক্তভাবে বলেছেন, এবং সেখানে খুব আশাপ্রদ একটা কথা বলেছেন যে নাও উই আর ফাইটিং টু বি দি নাম্বার 1 ইন টার্মস অফ গ্রোথ। ইটস নট এ ম্যাটার অফ জোক। উই হ্যাভ অলরেডি ক্রস the China.
নাও উই আর ফাইটিং উইথ নেক টু নেক উইথ রোবাস্ট এবং স্টেডি গ্রোথের দিক থেকে উইথ জিডিপি উইথ ইন্ডিয়া যদি 7 ক্রস করে তাহলে ইন্ডিয়া টপে যাওয়ার একটা স্কোপ আছে, যেটা এখনো ফাইনালাইজেশন হয় নাই, কারণ ওর তো মার্চে এই যে বাজেটে এই যে হবে। এই আলোচনাটা একটু সরে গেল গ্যাসের এখান থেকে, কেন? কারণ ওই যে মাস্টার প্ল্যান অ্যান্ড ফারসাইটনেস, যেটা বঙ্গবন্ধু, যেটা নাইম ভাইকে ধন্যবাদ জানাই, যেটা বলেছেন, এটা আমাদের দেশ স্মরণ করে না। আমাদের দেশের আমাদের কৃতি লোকরা যা করে দিয়ে গেছেন তা স্মরণ করে না করে। জি, ওকে, আমরা ওই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো বলে ভেবেছি। জনাব নাঈম ইসলাম খান, কোর্ট কন্ডেম হয়ে এমন কিছু হয়তো আমরা আলোচনা করব না, কিন্তু প্রধান বিচারপতির যে কমেন্টটা, যে অবসরে যাওয়ার পরে রায় লেখা সংবিধান সম্মত নয়, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সংসদেও আজ তুমুল বিতর্ক হয়েছে। জেনারেলি যদি আপনার কোনো কমেন্ট থাকে বা অপিনিয়ন থাকে, জি, আসলে আলোচনা করলে হয় না, ওই কন্টেম্পট হয় না, কন্টেম্পট হয় কন্টেম্পট করলে। আমি যদি গীবত করি, এবং আলোচনা করা উচিত, এবং এটা বিচারকরাও, তাদের অনেক রায় আছে আমাদের এখানে অলরেডি, তারা মিডিয়ার কিন্তু প্রশংসা করেছেন এবং মিডিয়ার কাছ থেকে আরো ভূমিকাও চাচ্ছেন। আমি মনে করি সেটার উপর ভরসা করেই বলছি যে প্রধান বিচারপতির ইন্টেন্টটা এবং তার প্রেজেন্টেশনটা, এটার মধ্যে একটা কনফ্লিক্ট ধরা পড়ছে। যেমন ধরেন, উনি ময়মনসিংহে সিলেটে গেলেন, ওনার প্রাক্তন কলেজ, এমসি কলেজ না এমএম কলেজ কি যেন বলে, এমসি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে। এখন পুনর্মিলনীর অনুষ্ঠান সুপ্রিম কোর্টের প্রবলেম আলোচনা করার ফোরাম হিসেবে মানানসই না। ওনার এই আলোচনাটা যদি হতো জাজেসদের একটা কনফারেন্সে, যে আমরা তো এতদিন এইভাবে করে আসছি, কিন্তু এটা তো আমার দৃষ্টিতে সংবিধানের লঙ্ঘন, কিংবা এটা উচিত না। এতে অনেক বিচার প্রার্থী তার ডিসিশনটা মাসের পর মাস, বছরের পর বছর পাচ্ছেন না। চলুন আমরা এখানে একটা শৃঙ্খলা আনি। শৃঙ্খলা আনতে গেলে কি করতে হবে? সময় মতো রায়টা লিখে দিতে হবে, এবং এখন থেকে আর পরে রায় দিবেন না। তাহলে আমি একটা নিয়ম করে যেতে চাই যে এখন থেকে যে বিচারক যেদিন রিটায়ার করবেন, তার 6 মাস আগে থেকে ইনি আর বেঞ্চে বসবেন না, ইনি শুধু তার পুরনো রায়গুলি লিখে যাবেন এই সময়টা। মানে আমি কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলছি, মানে কন্টেম্পট নয় এরকম, মানে এটা কন্টেম্পট হওয়ার প্রশ্ন আসে না। তো মানে বিচারপতি যদি একাডেমিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি এই উদ্যোগটা নিতেন, প্রফেশনালি এই আলোচনাগুলি করতেন, আমার মনে হয় ভালো হতো। এটা ভুল বুঝাবুঝির অবকাশটা হয়েছে, কারণ ওই ফোরামটা এবং বডি ল্যাঙ্গুয়েজটা একটু কনফিউজ করেছে। এটার মধ্যে সেই আগুনে ঘি হিসেবে এসছে বিএনপি দলীয় আইনজীবীদের বক্তব্য, যেটা কিন্তু তারাও আবার, আপনি যদি প্রধান বিচারপতির বক্তব্যটা লিটারালি নেন, এটা কিন্তু বিপজ্জনক। আপনি বলছেন যে এটা অসাংবিধানিক, তাইলে তো এই সংক্রান্ত কতগুলি সেন্সিটিভ রায় আছে, সবগুলি অসাংবিধানিক। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার রায় থেকে শুরু করে মাজদার হোসেন মামলার রায়, সবগুলি দেওয়া হয়েছে টেনিয়রের পরে। যদি এটা অসাংবিধানিক হয়, পরে অবশ্য প্রধান বিচারপতি সেটা থেকে বেরিয়ে এসছেন, উনি ক্লারিফিকেশন দিয়েছেন, বলেছেন যে অতীতে যেটা রায় হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, ভবিষ্যতের জন্য। আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে আজকে এটা নিয়ে ফার্দার কোনো আলোচনার সুযোগ নাই। এই জন্য আমি বলবো, ফার্দার এটা নিয়ে যত আলোচনা হবে, তত যারা পানি ঘোলাকারী, যারা নেপথ্যে খেলতে পছন্দ করেন, তাদের জন্য একটা উপাদেয় একটা খাদ্য টেবিলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু প্রধান বিচারপতি যেটা উনি শেষ কথাটা বলে, উনি একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন, যেগুলো রায় হয়ে গিয়েছে ওটা নিয়ে আর কোনো আলোচনাই নেই। এবং আজকে সংসদে যেটা আপনি রেফার করলেন, সংসদে আজকে একটা চমৎকার আলোচনা হয়েছে, 3 জন আলোচনা করেছেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তারপর আব্দুল মতিন সাহেব, এবং তারপর আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব। এবং মাননীয় আইনমন্ত্রী এটা একদম, ওনারা তো যে ভাষায় যা যা করার পলিটিক্সে যা হয় সেগুলো বলেছেন, কিন্তু আইনমন্ত্রীকে আমি অত্যন্ত বিজ্ঞ এবং আমি অত্যন্ত শ্রদ্ধা করি। ওনার প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ইজ ইন আ ম্যাচ উইথ দিস সিচুয়েশন অ্যান্ড আদার থিংস, and handling the way he expressed in the parliament last evening, he made it very clear যে এটা নিয়ে কোনো বাহাস করার কোনো কিছু সুযোগ নেই, এবং কারো কোনো এটা নিয়ে সুযোগ নেওয়ারও কোনো
অবকাশ নাই। হ্যাঁ, তবে উনি বলেছেন তবে প্রধান বিচারপতি যেটা বলেছেন কথাটা গুরুত্বপূর্ণ। কথাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই যে এটা আপনি চলে এসছে অনেক দিন, এইভাবে চলে যাবে তা তো না, সবকিছুই পরিবর্তনশীল। আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এটাকে একটা জায়গায় বেঁধে দেওয়া, যে এই জিনিসটা এসছে। আমি একটা ছোট্ট কমেন্ট করতে চাই। এটা কিন্তু আমাদের রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্রের নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন রেফার করে আমি গণতন্ত্রের কথা বলছি না, জেনারেলি আমাদের যে গণতান্ত্রিক সিনারিওটা, সেটার কিন্তু এটা ডেভেলপমেন্ট। আপনি দেখেন একজন প্রধান বিচারপতি কমেন্ট করছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এগুলি কিন্তু গণতন্ত্রের যে নানান রকম স্পেস এভাবে কিন্তু এক্সপান্ড করে। আমরা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়ও দেখেন কত উচ্চতর আলোচনা, এটা রেইজড হচ্ছে। আমরা সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও এই সময়। জনাব নাঈম ইসলাম খান, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব, আজকে বললেন যে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে পলিটিক্যাল স্পেস বাড়ছে, ইটস গ্রোয়িং, এবং তারই কিছু নমুনা আপনি দেখছেন। তো এই যে অভিযোগগুলো আসছে, তাদের জন্য আসলে কতখানি পলিটিক্যাল স্পেস তৈরি হচ্ছে? এই অভিযোগ করার মতো ভিত্তি কিন্তু আছে, এবং এটা কৌশলগত। এখন মনে করেন যে আমরা যখন শাহবাগে ইন্টারকন্টিনেন্টালের সামনে ওই যে বাসে পেট্রোল বোমা দিয়ে 11 জনকে মেরে ফেলা হলো বা মারা গেলেন, তখনও কিন্তু মামলাগুলি যাদের এগেনস্টে করা হলো, তখনও কিন্তু অভিযোগ এসছে যে এইগুলি পলিটিক্যাল মোটিভেশন থেকে করা হয়েছে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব বের করা কে, এটা পলিটিক্যাল না নন পলিটিক্যাল তা নয়, রিয়েল কালপ্রিটটা কে তাকে বের করে, সে যদি পলিটিক্যাল হয় বা পলিটিক্যাল দ্বারা মানে আউটসোর্সড হয়ে থাকে, এগুলি তো আমাদের বের করা উচিত। সেটা আমরা করছি না, না করে শুধু আবার রিটোরিকের মধ্যে থাকছি, পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ, ব্লেম গেমের মধ্যে থাকছি। তো এটা গণতন্ত্রের জন্য ভালো না। আমি অবশ্যই জানি যে আমাদের যে প্রধান রাজনৈতিক দল বিরোধী পক্ষ, সেটা হচ্ছে বিএনপি, এবং বিএনপি ইজ গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট টাইম। তারা স্বস্তিকর ভাবে কিছু করতে পারছে না। এখন এগুলি কেন করতে পারছে না, এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমাদের হয়তো সময়ে কুলাবে না এখানে। কিন্তু ওই ব্যাপারটা সত্য, এই স্পেসটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু আমি যখন বলেছি যে স্পেস বাড়ছে, যে এটা একটা নেচার হলো যে আপনি যখন একটা ইভেন শরীরের অঙ্গ, যখন একটা অঙ্গ দুর্বল হয় আরেকটা অঙ্গের স্ট্রেংথ বাড়ে, এটা নেচার এরকম ব্যালেন্স করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। তো আমাদের যেটা হয়েছে দেখেন, আমরা পলিটিক্যাল একটা স্পেস হারিয়েছি, তো টক শোর স্পেস পেয়েছি। আবার টক শোতে যেটা পারছি না কোনো কারণে, সেটা আবার বেরিয়ে আসছে হয়তো টিআইবির রিপোর্টে। মানে আমার কথাটা হলো যে এইভাবে এভিনিউজ, সোর্সেস অনেক মাল্টিপ্লিকেশন হয়েছে, এবং সেটাই হলো একটা প্লুরালিস্টিক সোসাইটির বৈশিষ্ট্য। এটা হলো আমাদের স্ট্রেংথ, যে আমি আমাদের অর্থনীতি পত্রিকায় একটা স্টোরি চেপে গেলাম, কিন্তু সেটা সমকাল ছাড়লো না। প্রথম আলো ধরলো একটা কোম্পানিকে, আরেকটা কোম্পানিকে ছাড় দেয়, আবার আরেকটা পত্রিকা তাকে ছাড় দেয় না। তার মানে ইন্ডিভিজুয়াল পত্রিকার হয়তো কোনো কোনো ক্ষেত্রে ফেলিওর আছে, কিন্তু আমাদের জার্নালিজমের কিন্তু ওভারঅল ফেলিয়ার নাই। তো এই জন্য আমি বলছি, লার্জার যে গণতান্ত্রিক স্পেস এটা তৈরি হচ্ছে। আমরা এখানে বসে আলোচনা করতে পারছি, প্রধান বিচারপতি নিয়ে আলোচনা করছি। 20 বছর আগে এটা আমাদের মানে চিন্তার মধ্যে কনফিডেন্টলি বললেন যে এটা কন্টেম্প্ট হওয়ার কোনো ব্যাপার। দেখেন আমার কত বড় সাহস, এটা তো আসলে সাহস না, আমি এটা বুঝে শুনেই বলেছি, মানে বাহাদুরি করার জন্য না, যে আসলে আলোচনা করা কখনোই নিষিদ্ধ না। গীবত করা, আমি যদি প্রধান বিচারপতিকে কটাক্ষ করে একটা কথা বলি, তাকে ছোট করা, তাকে ডিমিন করার জন্য একটা কথা বলি, ডেফিনেটলি তিনি আমাকে কন্টেম্পটে ডাকতে পারেন, বা উনি কেন, যে কেউ ডাকতে পারে। কিন্তু আমরা তো এটা বিশ্লেষণ করছি, এটা উনি একটা কথা বলেছেন, আমরা সেটা বিশ্লেষণ, এবং এটা ফুললি অ্যালাউড। এবং এটা অ্যালাউড আমার কথায় না, বাংলাদেশেরই সুপ্রিম কোর্টের এই বিষয়ক জাজমেন্ট আছে। পলিটিক্যাল স্পেসের কথা হচ্ছিল। পলিটিক্যাল স্পেস আপনি যদি বলেন, তাহলে মির্জা ফখরুল ইসলামের একটা কথা বললেন, যে উনি বলছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেছে। রাষ্ট্রদ্রোহ মামলা তো হয়ে গেছে, নোটিশও টানিয়ে দিয়েছে রিসিভ না করার ফলে। তো এটা
আপনাকে কি বলবো, এটাই আসলে পলিটিক্স। এবং এই পলিটিক্স, পলিটিক্যাল স্পেস বলতে যে আপনি বোঝেন, যেটা আমরা বুঝি পলিটিক্যাল স্পেস, যে আপনাকে আমি স্পেস দিয়ে দেব, এটা স্পেস যেই দল সেই দলের করে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। বিএনপি তো এখন বিরোধী দল না, সংসদে সর্বোচ্চ বার কিন্তু বিএনপির নাম নেওয়া হয় বিরোধী দল হিসাবে। বিএনপি তো কোনোভাবেই বিরোধী দল না এখন, কিন্তু কেন নেওয়া হয়? এটাই হচ্ছে যেহেতু তারা পলিটিক্যালি স্টাবলিশ। গত পরশুদিন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বললেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতায় বিশ্বাসী হয়ে রাজনীতি না করে বিএনপি বিলীন হয়ে যাবে। তার উত্তরে আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকালকে বললেন যে কোনো পার্টি বিলীন হয় না। মির্জা ফখরুল ইসলাম সাহেব যেমন সত্যি কথা বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবও সত্যি কথা বলেছেন। সময় বলে দেবে এটা কি হবে। কিন্তু যেই প্র্যাকটিসটা, যেই পলিটিক্যাল প্র্যাকটিসটা চলছে, এই পলিটিক্যাল প্র্যাকটিসটা আমি একটা, আপনার অনুমতি নিয়ে একটা জিনিস বলতে চাই। আমাদের দেশের পলিটিক্সটা এখনো সেই 60-এর দশক 70 দশকের সেই পলিটিক্সের মধ্যে আবর্ত, যে ক্ষুধা দারিদ্র ইত্যাদিকে পুঁজি করে যে পলিটিক্সগুলি হতো, যে ডাক দিলেই লোক নেমে আসতো। বাংলাদেশ এখন আর সেই জায়গায় নাই। বাংলাদেশের যেই উত্তরণটা হয়ে গেছে, ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কথায় যে আমাদের যে ভিত তৈরি হয়ে গেছে, আমাদের সেইখানে এসে আপনি যদি সেই মান্দাত্তা আমলের ওই পলিটিক্স এখনো অ্যাপ্লাই করতে চান, ওই পলিটিক্সের উত্তর ওই পলিটিক্সের ভাষায় দিতে চান, হবে না। এখন পলিটিক্সে এখন স্ট্যাটিস্টিক্যালি আপনাকে উত্তর দিতে হবে, এছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না। মানে এটা রাজনৈতিক বক্তব্য। এই যে একটা আমরা আগে জানতাম রাজনীতিতে শেষ কথা নাই, আমরা আগে একটা জানতাম, এই কথাগুলো এখন আর চলে না। ক্ষুধা এবং দারিদ্র নিয়ে আমি রাজনীতি করব এবং আমি পলিটিক্যাল স্পেস বানাবো বা পলিটিক্যাল স্পেস আমি পাই না বলবো। আপনি আজকে বিএনপি যে অবস্থা বলছেন যে পলিটিক্যাল স্পেস নাই বলতেছে, তারা ক্লেম করে। আমি যদি সবিনয়ে স্মরণ করিয়ে দিই, যখন এরশাদ সরকারের পতন হলো, এরশাদ সরকার কি রাস্তায় নামতে পেরেছিলেন? এই বিএনপি তো ক্ষমতায় ছিল, তাকে তো রাস্তায় নামতে দেওয়া হয় না, কোথাও কিছু করে, মানে 2-4 লোকও একসাথে হইতে দেওয়া হয় নাই দীর্ঘদিন। তখন কি ছিল? তখন যদি আমি এই একই প্রশ্ন তখন করতাম, তখন কি পলিটিক্যাল স্পেস ছিল? তখনও পলিটিক্যাল স্পেস আছে, এখনো পলিটিক্যাল। হাউ ইউ হ্যান্ডেল ইট, হাউ ইউ ইভালুয়েট ইট অ্যান্ড হাউ ইউ অ্যাপ্লাই ইট, এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। মানে কিভাবে এটা হ্যান্ডেল করলে তারা পলিটিক্যাল স্পেস তৈরি করতে পারবে বলে আপনার? আমার মনে হয় অলরেডি বিএনপি পলিটিক্যাল স্পেস তৈরি করছে, তাদের নিজের গুণেই করছে, তারা চেষ্টা করছে। এবং আমরা তো সাম্প্রতিক কালে আলাপ আলোচনা করেছি, ইফ ইউ রিমেম্বার, যে একটু সুবাতাস বইছে, তো এগুলি হচ্ছে তারই আলামত। এবং এই যে মামলাটা, এই মামলাটার ব্যাপারে আমার আরেকটা বক্তব্য হচ্ছে যে আমি নিজে তার বক্তৃতাটা বারবার শুনেছি। আমি লয়ার না, কিন্তু আমার কমন সেন্স বলে যে এটা দিয়ে রাষ্ট্রদ্রোহের মামলাটা চলবে না। এখন চলবে নাটা যদি আমি পলিটিক্যাল স্ফিয়ারে এটা নিয়ে সারাক্ষণ বলি যে সরকার উদ্দেশ্যমূলকভাবে বলেছে, না, এই বলাটা তো আমার আপত্তি নাই, এটা রাজনৈতিক বলা যেতে পারে, কিন্তু মামলাটা প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। মামলাটার জন্য একজন লয়ার ভালো করে একটু পড়াশোনা করে মামলাটাকে প্রফেশনালি ফেস করতে হবে। শুধু এটা বললে হবে না যে রাজনৈতিক কারণে, ওইটা বলেন, ওইটা আপনি অন্য প্ল্যাটফর্মে বলতে থাকেন, কিন্তু তার লয়াররাও যদি মানে কোর্টে গিয়ে রাজনৈতিক বক্তব্য দেন, মানে মামলাটার এসেন্সে গিয়ে প্রফেশনালি প্রমাণ করার চেষ্টা না করে। কিন্তু তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ তো তার মধ্যে আছে, যে সেখানে এক ধরনের স্কেপটিসিজম তো আছে অ্যাবাউট মেনি অর্গানস অফ দ্য স্টেট ইনক্লুডিং জুডিশিয়ারি। না, আছে, কিন্তু কতগুলি ব্যাপার আছে যে সেটাই সবসময় আপনি ন্যায় বিচার পেয়েছেন বা পাবেন এবং গ্যারান্টি এটা হয় না। কিন্তু আবার এটাও হয় যে আমরা অনেক সময় ন্যায় বিচার পাই। আমরা তো এই সরকারের আমলেই তারেক রহমানকে বেকসুর খালাস হইতে দেখেছি। আমি আপনাকে বলি অনেস্টলি, এটা অনলি গড নোজ। আমার কাছে সবসময় মনে হয়েছিল যে 10ম জাতীয় সংসদ নির্বাচনটা বিএনপি যে উইন করবে, এটার জন্য এটা মানে আল্লাহর তরফ থেকে অনেক ইশারা তাদেরকে দেওয়া হয়েছিল। এর মধ্যে 6টা ইশারা হইল
যে 6টা সিটি কর্পোরেশন ইলেকশনে উপর্যুপুরি তারা আওয়ামী লীগের দ্বিতীয় ঘাঁটি ধরাশায়ী করে দিয়েছে। ধরাশায়ী মানে কি, লক্ষ লক্ষ ভোটের গাজীপুরে আওয়ামী লীগের দ্বিতীয় ঘাঁটি বিজয়ের ভিতর দিয়ে। তার মানে এটা আল্লাহর তরফ থেকে একটা নির্দেশ যে জনগণ চায় তোমরা নির্বাচনে যাও। তারপরে দেখেন, আপনি যদি মনে থাকে তারেক রহমানের বিরুদ্ধে একমাত্র অভিযোগ সরকারি দলের ছিল দুর্নীতি, সাইফনিং অফ মানি, এবং সেই মামলাটাতেই উনি খালাস পেয়ে গেছেন, ইলেকশনের আগে খালাস পেয়ে গেলেন। তার সরকার, ওই আওয়ামী লীগ সরকারের আমলে আমি এর চাইতে ফেভারেবল সময় ভাবতেই পারি না বিএনপিকে ইলেকশন করার জন্য, বাট তারা সিদ্ধান্ত নিয়েছে। আমি কখনো কখনো আমিও বলি তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি আবার দেখি রাজনৈতিক দল এরকম সিদ্ধান্ত নেয় যেটা পরে মনে হয় ভুল। তারা হয়তো একরকম চিন্তা করে করেছেন, এটা রেজাল্ট হয়তো আরেক রকম হয়েছে। তো সেরকম কি আওয়ামী লীগের হয় নাই? আজকে বিএনপি কার্যত মাত্র 2 বছর ভারসাম্যহীন উইথ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রশ্নে, কিন্তু আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের অবস্থা এখনো বিএনপির যে শক্তি সামর্থ্য আওয়ামী লীগের তার চাইতেও অনেক নিচে ছিল শক্তি সামর্থ্য। তাদেরকে আমরা তখন ইয়াং রিপোর্টার, যখন আমরা আওয়ামী লীগের নেতা খুঁজে পাওয়া যেত না, কর্মসূচি দেওয়ার পর আওয়ামী লীগের নেতারা আসতো না, হঠাৎ করে তারা শুধু ওই রাসেল স্কোয়ারে একবার খবর নিত ক্যামেরাম্যান আসছে কিনা, আসলে তারা আইসা একটু হুলস্থুল দেখায় টাখায় ছবি তোলা হয়ে গেলে তারপরে আবার তারা চলে যেত, কর্মসূচিতে থাকতো না। এরকম দিন আমরা বহু, এবং এগুলি নিয়ে লেখালেখিও হইতো, কোথায় নেতারাদের পাওয়া যাচ্ছে না, পালিয়ে থাকে, কর্মসূচিতে আসে না। আজকে যেগুলি বিএনপির ব্যাপারে বলা হয়, আমার মনে হয় যে বিএনপি এখন রাইট, মানে আমার বিবেচনায় আর কি, তাদের বিবেচনাটা তারা জানেন, বিএনপি স্পেস তৈরি করে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, এবং তারা ধীরে ধীরে যদি এই স্ট্র্যাটেজিতে থাকে আমার মনে হয় তারা লাভবান হবে। আমাদের এই প্রসঙ্গে যেতে পারবো না, একটা বিষয়, প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে যেটা সাধারণত সবসময় বলে থাকেন যে অপরাধ দমনের যে চ্যালেঞ্জ আছে পুলিশের সামনে সেটা মোকাবেলা করা, বিপন্ন অসহায় সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াবে সাহায্যের হাত নিয়ে। এটা তো একটা জেনারেল সেন্টিমেন্ট, সবাই আশা, এটা অ্যাসপিরেশনস, এটা কিন্তু আসলে সব মিলিয়ে যদি পুলিশ সপ্তাহে পুলিশ সম্পর্কে আপনাকে একজন কমন সিটিজেন হিসাবে যদি আপনাকে কমেন্ট করতে বলা হয়, আপনি কি বলবেন? ধন্যবাদ। পুলিশ সপ্তাহে আমি পুলিশ বাহিনীকে শুভেচ্ছা জানাই। ডেফিনেটলি এটা তাদের সারা বছরে পুলিশ আসলে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, পুলিশের অনেক বদনাম। আমি মানে যেহেতু পুলিশ সপ্তাহ চলছে, এই পুলিশ সপ্তাহে আমি পুলিশের বদনামটা আর আমি সারাক্ষণই তো বলি আমরা। তবে প্রধানমন্ত্রী একটা খুব শক্ত কথা বলেছেন, কিন্তু যে কথাটা এখানে আসে নাই, প্রধানমন্ত্রী বলেছেন আপনাদেরকে শক্ত হতে হবে। প্রধানমন্ত্রী নমনীয় হতে যেটা বলেছেন সেটা তো একটা দিক, কিন্তু প্রধানমন্ত্রী খুব শক্ত ভাষায় শক্ত হওয়ার কথা বলেছেন। অপরাধ দমনের চ্যালেঞ্জ, অপরাধ দমন এবং জঙ্গি দমনে আপনাদেরকে অনেক শক্ত হতে হবে। এখন এই শক্ত হতে গিয়ে পুলিশ যেই কাজটা করে সেই কাজটা আমি আজকে কোনো আলোচনায় আর আনতে চাই না, যে শক্ত হতে গেলে কি কি হতে হয় এবং কি কি সাধারণ মানুষ, যে কথাটা আবার বলছে সাধারণ মানুষের প্রতি আপনি সহনীয় থাকবেন, এটা থাকবেন, বেসিক্যালি ওটা হয় না। যখন আপনি শক্ত হতে যান তখন আমাদের ট্র্যাডিশন যেটা হয়ে গেছে ওটার থেকে বের করে আনতে হলে আমাদেরকে, আমি ওই একটা কমেন্টই তো যথেষ্ট, যে আমাদের এক বাংলাদেশ ব্যাংকের এক অফিসার যাকে নিয়ে তুলকালাম ঘটে গেল, হ্যাঁ রাব্বি আমাদের, তাকে ঘটে গেল, যেটা শেষ লাস্ট ডায়লগটা ছিল ফ্রম দি আইজিপি, যে হি হ্যাজ কমিটেড ক্রিমিনাল অফেন্স। পুলিশের সম্বন্ধে বলতে চাই না, সরি বলেছেন, হি সেড আই এম সরি, এবং আপনি যদি দেখেন তারপরে প্রথমে বলেছেন আই এম সরি বাট ইউ মাস্ট রিমেম্বার হি হ্যাজ কমিটেড ক্রিমিনাল অফেন্স। উনি পুলিশের কাজে বাধা প্রদান। হ্যাঁ, কিন্তু তারপরে আবার উনি বিভিন্নভাবে অন্য কথাও বলেছেন, আমাদের জন্য ইতিবাচক কথাও বলেছেন, যে পুলিশের আচরণগুলি ঠিক ছিল না। যেমন পুলিশ একটা সিপাই মানে কনস্টেবল যে কোনো সময় আমাকে বলতে পারে যে আমি আপনাকে, ধরুন রাত 12টায় আমি কোথাও পেলে যে আপনি কে, তাই আমি বললাম আমি নাইমুল ইসলাম খান। এখন এটা বলার পর
কনস্টেবল যদি দেখে যে উনি চিনতে পারছেন না, কনস্টেবলের অধিকার আছে আপনাকে বলার জন্য যে আপনি আমার সাথে থানা পর্যন্ত যেতে হবে, এবং আপনি না করতে পারবেন না। এখন যদি এটা না করি তাহলে তো পুলিশ কাজ করতে পারবে না, কিন্তু এটার এবিউজ হয়, সেটা আরেকটা সাইড, সেটা আমরা আলোচনা করব, কিন্তু এটা তার অধিকার আছে। এখন আমরা আবার কি করি, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাকে ধরলে আমি বলি আমি সাংবাদিক। আমার প্রশ্ন যে সাংবাদিক কি কোনো প্রিভিলেজ পাওয়ার কথা নাগরিকের বাইরে? সেটা তো কথা না। আমি সাংবাদিক পরিচয় দেই কেন? আসলে আমরা একটা প্রিভিলেজ পেতে চাই। আমাকে সার্চ করতে চাইলে আমরা অস্বস্তি বোধ করি। কেন করব? পৃথিবীর কোথাও এটা করবে না। কারণ আমি যদি ন্যাশনাল সিকিউরিটি, শান্তি শৃঙ্খলার প্রশ্ন তাদেরকে দিতে হবে, কিন্তু সেখানে আবার ওই প্রশ্ন পুলিশ আমাকে কিভাবে বিহেভ করবে। আমাকে স্যার বলবে, স্যার আপনাকে আমি সার্চ করব, আপনি আমার সাথে কোঅপারেট করেন। মানে আমার কথা হলো পুলিশ আবার সেটা করে না। এখন কি হয়, এটা পারস্পরিক মাস্তানি হয়ে যায়। তখন সাংবাদিকের মাস্তানি দেখায়, পুলিশ পুলিশের মাস্তানি। আপনি তো মানে শুধু সাংবাদিক কেনা, সাধারণ মানুষের কথা আমি সাংবাদিক একটা উদাহরণ হিসেবে বলছি যে কেউ আমরা যখন এটা করি না সেটার এবিউজ আবার পুলিশ করে। আমাদের আসলে নাগরিক হিসেবে, যেমন ধরুন আনিসুল হক ওই দিন সাংবাদিকদের সাথে, সম্পাদকদের সাথে বসতে গিয়ে বলছেন যে আমরা কি করব, এই পরিষ্কার করে গেলাম এই বাড়ি থেকে এসে ময়লাটা, এখন ময়লাটা ফেলারও তো একটা কায়দা কানুনে আমাদেরকে আসতে হবে। আসলে এজ এ নেশন আমাদের সকলকেই আইন কানুনগুলি সম্পর্কে একটু সচেতন হতে হবে, ল অ্যাবাইডিং হতে হবে, এবং পুলিশকেও বাধ্য করতে হবে যে তারা জনগণের বন্ধু হয়। এবং এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র উপসর্গ হিসেবে পুলিশের কিংবা র্যাবের কিংবা সরকারি কোন অফিসের কর্মকর্তার দুর্নীতি অনিয়ম দেখি, কিন্তু আমাদেরকে আসলে যেটা মানে এনশিওর করতে হবে যে আমাদের পলিটিক্যাল লিডারশিপ যেদিন জেনুইনলি চাইবে যে পুলিশ এবিউজ করবে না, সেদিন থেকে পুলিশ পারবে না কিন্তু করতে। এখন আপনি যখন পলিটিক্যালি পুলিশকে ব্যবহার করেন, সেক্ষেত্রে তো ওনাকে সোজা রাস্তায় যাওয়া অভ্যাস করতে হবে। এক্স্যাক্টলি। পুলিশ আমি যদি পুলিশকে খারাপ কাজে আমি ব্যবহার না করি, পুলিশ খারাপ কাজ করতে সাহসী পাবে না। তারা আসলে ওই রাষ্ট্রীয় মানে অন্যায়ের ছত্রছায়ায় প্রাইভেট প্র্যাকটিস করে। আমি এই কথাটা খুব ব্যবহার করি। আজকে আর সময় নেই আসলে। সালেহ আহমদ, আপনি কি কোনো কমেন্ট করতে চাচ্ছেন? আমি শুধু বলতে চাচ্ছি, আপনি যেই পুলিশকে অ্যাপয়েন্টমেন্ট নিতে, আপনার এটা ওপেন সিক্রেট, তার জমি বন্ধক দিতে হয়, ঘর বাড়ি বিক্রি করতে হয়, তাকে অনেক কাঠখড় প্রয়োজন, অনেক। এটাও শুধু পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য না, সর্বক্ষেত্রে। আমরা যেহেতু পুলিশ নিয়ে বলছি, একদম সেই পুলিশের কাছ থেকে, এবং যেই পুলিশ ৩,০০০ ৪,০০০ টাকা বেতন পায়, সেই পুলিশের হাতে ওই ক্ষমতাটা আছে, যেটা নাইমুল ভাই বললেন খুব সুন্দর করে, যে কাউকে সে থামাতে পারে, থানা পর্যন্ত নিয়ে যেতে পারে। অত কম বেতনের একজন লোক, যার জ্ঞান, যার এডুকেশন অ্যান্ড আদার এটিকেট অ্যান্ড দেয়ার আর সো মেনি থিংস, যেটার রিয়েলি ঘাটতি আছে, সেই সাথে আবার ওই রাগ ক্ষোভ রয়ে গেছে, সেই লোকের কাছ থেকে আপনি বেটার কিছু আশা করা, আনটিল আর আনলেস you provide and you motivate them, you train them in proper way, আশা করাটাই ভুল। তবে পুলিশ সপ্তাহে পুলিশকে আমরা সকলে মিলে অভিনন্দন জানাই, কারণ তাদেরকে নিয়ে গৌরব করার মতো প্রচুর জিনিস আছে। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ফাইটার তারা। বিদেশেও আমাদের পুলিশরা, আজকে একটা চমৎকার ঘটনা ঘটেছে যে তাদের প্যারেডের নেতৃত্ব দিয়েছেন একজন নারী এসপি, এটাও আমাদের জন্য গৌরব। তো সবকিছু মিলিয়ে আমরা পুলিশকে অভিনন্দন জানাই তাদের এই সপ্তাহে। ধন্যবাদ সালেহ আহমেদ, ধন্যবাদ নাঈমুল ইসলাম খান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntv.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।